বোর্ড 2025 সালের একটা প্রশ্ন, ঠিক আছে। এখানে পি একটা যৌগ, যেখানে পানি সংযোগ করলে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রিয়াকশন ঘটানো হলে ইথানল তৈরি হয়, অ্যালডিহাইড। বুঝতে পারছো? আর এখানে দেখো কিউ একটা যৌগ, যাকে জাইমান অক্সিজেন দ্বারা জারিত করলে আর, এবং আর যৌগকে জাইমান অক্সিজেন দ্বারা জারিত করলে এখানে এস তৈরি হয়। তো এখানে আবার কিউ 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, ঠিক আছে। এবং এখানে পি যৌগের অসম্পৃক্ততা বর্ণনা করো, আবার কিউ যৌগের পলিমার এবং এস তৈরি প্রস্তুত করো, ঠিক আছে। কিউ যৌগ থেকে পলিমার তৈরি করতে হবে, আবার এস যৌগ থেকে অ্যাস্টার তৈরি করতে হবে, ঠিক আছে। অনেকগুলা রিয়াকশন দেওয়া আছে। তো দেখো এখানে প্রথমে পি যৌগেতে পানি যদি যোগ করি তাহলে কি তৈরি হবে? ইথানল তৈরি হবে। তাহলে এই রিয়াকশনটা কিন্তু আমরা পড়ে আসছি। অ্যালকাইনে যদি পানি যোগ করি, তাহলে কি তৈরি হবে বলতো? ইথানল তৈরি হবে। তাহলে অ্যালকাইন দেখো, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ। ইথাইন, ইথাইনে যদি আমরা পানি যোগ করি 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট, ঠিক আছে। তাহলে এখানে পাবা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পাবা বলতো? এই অ্যালডিহাইড ইথানল। ইথানল কিভাবে লিখতে হয়? CH3CHO, ইথানল, ঠিক আছে। ওয়েস কেন CHO, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমরা এখানে পি যে যৌগটা, পি যৌগটা কি একটা অ্যালকাইন না? আচ্ছা, এইটা দিয়ে দেখো উদ্দীপকের পি যৌগটি, অর্থাৎ এই যৌগটি, এই পি যৌগটির অসম্পৃক্ততা বর্ণনা করতে বলছে। তাহলে অসম্পৃক্ততা বর্ণনা আমরা কিভাবে করি? আমরা ব্রোমিন দ্রবণ দ্বারা করি, তাই না? আচ্ছা, তাহলে ব্রোমিন দ্রবণ দ্বারা যদি করি তাহলে দেখো এই যে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, তাহলে ব্রোমিন যোগ করব, ঠিক আছে। কয় অণু যুক্ত করবো বলো তো? 2 অণু যুক্ত করবো, তাই না? ব্রোমিনের দ্রবণ কি বর্ণের হয়? লাল বর্ণের হয়, ঠিক আছে, লাল বর্ণ। লাল বর্ণ যখন বিক্রিয়া হবে তখন তো লাল বর্ণ দূর হয়ে যাবে, সেটাই অসম্পৃক্ততার পরীক্ষা দেখাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্রোমিন টোটালি কয়টা আছে? 4টা। তাহলে এই কার্বনে 2টা যুক্ত হবে, এই কার্বনে 2টা যুক্ত হবে। এখানে 3টা বন্ধন আছে না? হ্যাঁ, 2টা বন্ধন ভেঙে যাবে পরপর। প্রথমে একবার ভাঙবে, পরে আরেকবার ভাঙবে, স্টেপ বাই স্টেপ। আমার এগুলো বিক্রিয়া দেখানো আছে, বুঝতে পারছো? তাহলে কি হবে দেখো, তাহলে হ্যাঁ, এই যে দেখো আমি এভাবে লিখলাম, দেখো দেখো 3টা, এই যে কার্বন কার্বন 3টা বন্ধনের মধ্যে 2টা বন্ধন ভেঙে যাবে, একটা বন্ধন থাকবে, সেই একটা বন্ধন লিখলাম। এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে না? এই যে হাইড্রোজেন লিখলাম। এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন লিখলাম। তাহলে এই কার্বনে ব্রোমিন কয়টা যুক্ত হবে? 2টা, 4টার মধ্যে। তাহলে এখানে এই কার্বনে ব্রোমিন যুক্ত করলাম, ব্রোমিন। তারপর এই কার্বনে ব্রোমিন, তারপর এই কার্বনে ব্রোমিন, ঠিক আছে। তাহলে এইখানে যে যৌগটা তৈরি হলো, এই যৌগটা কিন্তু বর্ণহীন একটা যৌগ, ঠিক আছে। এবং এটার নাম কি? কয়টা কয়টা ব্রোমিন আছে বলতো? 4টা। এই জন্য এটাকে বলবো টেট্রাব্রোমো ইথেন। হ্যাঁ, টেট্রাব্রোমো ইথেন। এবং এই টেট্রাব্রোমো ইথেন একটা কি? বর্ণহীন যৌগ। এবং যে এখানে যে উদ্দীপকের যে পি যৌগটি, এটা অসম্পৃক্ত একটা যৌগ, সেটা প্রমাণিত হয়, বুঝতে পারছো? তো এটাকে বা এভাবে লেখা যায় CH Br2, তারপরে দেখো CH Br2, এভাবে অসম্পৃক্ততার পরীক্ষা করা যায়। তাহলে আমরা এই গ নাম্বারটা সলিউশন করতে পারলাম। এখানে দেখো এখন এই উদ্দীপকে 2 নম্বর উদ্দীপকে দেখো কিউ যৌগ। দেখো কিউ যৌগ একটা কি? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, যাকে জাইমান অক্সিজেন দ্বারা জারিত করলে আর যৌগ পাওয়া যাবে। আর যৌগকে জাইমান অক্সিজেন দ্বারা জারিত করলে এস যৌগ পাওয়া যাবে, বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে কিউ যৌগ 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল কে বলতো? ইথানল। তাহলে ইথানল CH3CH2OH, ইথানল। সেটাকে আমরা যদি জাইমান অক্সিজেন দ্বারা জারিত করি, এখানে কিউ যৌগটা, ঠিক আছে, কিউ যৌগ জাইমান অক্সিজেন দ্বারা জারিত করি, তো এই জাইমান অক্সিজেনটা পাওয়া যাবে আসলে সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড A2Cr2O7 আর সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি হয় 2 কার্বন বিশিষ্ট। তাহলে 2 কার্বন বিশিষ্টকে ইথানল,
CHO। তাহলে এই যে যৌগটা, এই সেই আর যৌগ, ঠিক আছে। এই আর যৌগকে আবার জাইমান অক্সিজেন দ্বারা জারিত করলে কি পাওয়া যাবে? S যৌগ পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এই যে আর যৌগটা CH3 তারপরে CHO, একে আমরা জাইমান অক্সিজেন দ্বারা আবার জারিত করব, ঠিক আছে। এগুলো সব ঠিক থাকবে। তাহলে এস যৌগ পাওয়া যাবে। এস যৌগটা এলডিহাইডকে জাইমান অক্সিজেন দ্বারা জারিত করলে কি পাওয়া যায়? জৈব অ্যাসিড পাওয়া যায়। তাহলে এখানে CHO এর জায়গায় আমরা COOH লিখব। তাহলে CH3 COOH, অর্থাৎ আমরা কাঙ্ক্ষিত এস যৌগ পেয়ে গেলাম। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এখন কি বলছে যে উদ্দীপকের যে কিউ যৌগ, এখান থেকে পলিমার তৈরি করা সম্ভব। কিউ যৌগটা কে বলতো? এই যে ইথানল। ইথানল থেকে কি পলিমার তৈরি করা যাবে? এই কিউ যৌগ থেকে পলিমার তৈরি করা সম্ভব। সেটা কিভাবে? CH3 তারপরে CH2OH সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটানো হয়, ঠিক আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে বিক্রিয়া স্থল থেকে পানি অপসারিত হয়, ঠিক আছে, দিয়ে তাপ দাও গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাহলে বিক্রিয়া স্থল থেকে পানি অপসারিত হয়ে এলকিন পাওয়া যাবে। CH2 ডাবল বন্ড CH2 ইথিন, ঠিক আছে, এদিকে পানি। এই যে ইথিন পাওয়া গেল না, এই এলকিন থেকে কি পলিমার তৈরি করা সম্ভব কিনা বলো? ইথিন থেকে পলিথিন তৈরি করা সম্ভব, তোমরা জানো। তাহলে এই এলকিন অণুর সামনে আমরা এন লিখবো, অর্থাৎ অসংখ্য এলকিন অণু, ঠিক আছে। উচ্চ তাপ আর উচ্চ চাপ, ঠিক আছে, 1000 ATM চাপ, ঠিক আছে, 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর সামান্য অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে এইদিকে পলিমার তৈরি করে। কোন এক কথা বলিও না, কোন পলিমারটা তৈরি করবে? পলিথিন তৈরি করবে, ঠিক আছে। তাহলে জাস্ট কি করব, এখানে আমরা একটা বন্ধন ভেঙে দেব, ভেঙে দিয়ে দেখো CH2 বন্ড CH2, এইদিকে একটা বন্ড বের করে দেবো, এইদিকে একটা বন্ড বের করে দেবো। কারণ এখানে অসংখ্য পলিমার অণু আছে, অসংখ্য ইথিন অণু আছে। এই ইথিন অণু একে অপরের সাথে কি সংযোগ ঘটে করে একটা কি দৈত্যাকার অণু তৈরি করে। সেই অণুটাকে কি বলে বলো তো? পলিমার অণু। আচ্ছা, এবং ওই পলিমার অণুটার নাম হচ্ছে পলিথিন। এখানে আমরা বন্ড বের করে দিলাম, এখানে একটা বন্ড বের করে দিলাম। এর মানে হচ্ছে এই দিক দিয়েও CH2 চলতে থাকে, এই দিক দিয়েও CH2 চলতে থাকে। তো সেটা বোঝানোর জন্য আমরা বাইরে এন লিখব। বুঝতে পারছো? তাহলে এই যৌগটার নাম কি বলতো? পলিথিন। বুঝছো? তাহলে এইভাবে দেখো আমরা এই যে অ্যালকোহল আছে, এই অ্যালকোহল থেকে কিন্তু আমরা পলিথিন তৈরি করতে পারলাম, ঠিক আছে। আচ্ছা উঠাই না। দেখো আমরা কিউ যৌগ থেকে পলিমার তৈরি করতে পারলাম, পলিথিন। এখন এই যে এস যৌগ, অর্থাৎ এই যে জৈব অ্যাসিডটা থেকে অ্যাস্টার তৈরি করতে হবে, ঠিক আছে, অ্যাস্টার তৈরি করতে হবে। অ্যাস্টারের দেখো সাধারণ সংকেত R, C, OO, R-, দুইটা অ্যালকাইল গ্রুপ থাকবে, ঠিক আছে। দেখো আমি কিভাবে সেটা তৈরি করে দেখাচ্ছি। তো এই অ্যাস্টার তৈরি করার অ্যাস্টার তৈরি করতে গেলে তোমাকে জৈব অ্যাসিড আর অ্যালকোহল লাগবে, ঠিক আছে, জৈব অ্যাসিড আর অ্যালকোহল লাগবে। তাহলে এই যে এখানে দেখো 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড আর 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল CH3 CH2OH ইথানল, এটাকে H প্লাসের উপস্থিতিতে, ঠিক আছে, যে কোনো অজৈব অ্যাসিড তার H প্লাসের উপস্থিতিতে। তাহলে এখানে কি ঘটে দেখো, এই যে অ্যালকোহলের OH আছে না, আর অ্যাসিডের H মিলে তৈরি করবে পানি। এই যে আমরা সেই পানিটা লিখলাম আগে, এইটাই আগে লিখলাম। আর বাকি কি কি আছে বলতো? এই দিক থেকে আছে এই যে CH3 CH2, ঠিক আছে, সেটা লিখি CH3 CH2। আর এই দিকে যে অংশটুকু আছে দেখো, এই যে হাইড্রোজেনকে বাদ দিয়ে, কারণ সেই H প্লাস হিসেবে বের হয়ে গেছে, ঠিক আছে, আর এখানে থাকতেছে CH3 C-, তাহলে সেই অংশটুকুই লিখবো আমি। তাহলে আগে CH3 দিয়ে শুরু করবে না, C-, ঠিক আছে, CH3টা সে একদম শেষের দিকে দিয়ে দিবা। দেখো এখানেও একটা অ্যালকাইল গ্রুপ আর এখানেও একটা অ্যালকাইল গ্রুপ আছে, এই যে মাঝে C-, বুঝতে পারছো কি ব্যাপারটা? এটাই হচ্ছে সেই অ্যাস্টার, ঠিক আছে। এই অ্যাস্টারটার নাম হচ্ছে ইথাইল ইথানোয়েট অ্যাস্টার, ইথাইল ইথানোয়েট অ্যাস্টার। এইখানে একটা যৌগ দেয়া আছে, ঠিক আছে, যৌগটা C3H7, অর্থাৎ এটা প্রোপাইল মূলক, ঠিক আছে। এটাকে যদি আমরা গঠন সংকেত হিসেবে লিখি তাহলে আমরা পাবো
CH3 CH2 CH2 Br, ঠিক আছে। এই দেখো প্রোপাইল প্রোপাইল ব্রোমাইড, ঠিক আছে। এই যে কার্বন, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, ঠিক আছে। এই জন্য C3, হাইড্রোজেন তিনটা, দুইটা পাঁচটা, দুইটা সাতটা, তারপরে ব্রোমাইড। তারপরে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ যদি দেই, ঠিক আছে, তাহলে এখানে এক্স যৌগ পাওয়া যাবে, সেটা হচ্ছে কি এলকিন, সরি অ্যালকোহল পাওয়া যাবে। যদি জলীয় দ্রবণ দেই তাহলে অ্যালকোহল। এখানে সোডিয়াম আর ব্রোমিন মিলে তৈরি করে সোডিয়াম ব্রোমাইড, আর ওইস গ্রুপটা এর সাথে সংযুক্ত হয়ে যাবে, তাহলে CH3 CH2 CH2 OH অ্যালকোহল, আর এখানে পাওয়া যাবে সোডিয়াম ব্রোমাইড। বুঝছো? দেখো জলীয় দ্রবণ দিলে অ্যালকোহল পাওয়া যাবে, কিন্তু এখানে দেখো, এখানে বলছে যে উদ্দীপকের বিক্রিয়ায় এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে, এই যে এই জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে যদি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দাও এই জায়গাটাতে, তাহলে কি উৎপন্ন হবে? আমরা এই বিক্রিয়াটা কিন্তু পড়ছি আগে, ঠিক আছে। তাহলে এখানে CH3 CH2 CH2 Br, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ আমরা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে কি তৈরি হবে বলো? এটা একোয়াস সলিউশন অর্থাৎ জলীয় দ্রবণ ব্যবহার করলে অ্যালকোহল, যদি অ্যালকোহলিক সলিউশন তৈরি করি তাহলে পাওয়া যাবে অ্যালকিন। এটা কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনকে প্রোপিন, তাহলে প্রোপিন পাওয়া যাবে। তাহলে CH3 CH ডাবল বন্ড CH2, এবং সাথে পাওয়া যাবে কি সোডিয়াম ব্রোমাইড, আর তৈরি হবে H2। বুঝতে পারছো? এই দুইটা বিক্রিয়া একটু ভালো করে বুঝবা যে এখানে কি আসলে ব্যবহার করা হচ্ছে। জলীয় দ্রবণ হলে কি তৈরি হবে? অ্যালকোহল, আর যদি অ্যালকোহলীয় সলিউশন থাকে তাহলে তৈরি হবে অ্যালকিন। বুঝতে পারছো সবাই? আচ্ছা গুড, এটা উঠাই নাও। এখানে যে এক যৌগটা তৈরি হলো, দেখো আমরা এই প্রোপাইল ব্রোমাইডে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, তখন এখানে এক যৌগ অর্থাৎ অ্যালকোহল একটা তৈরি হলো, তাই না? প্রোপানল তৈরি হলো। এই প্রোপানল থেকে পলিমার প্রস্তুত করতে বলছে। তো আমরা সরাসরি তো প্রোপানল থেকে পলিমার তৈরি করতে পারবো না, আমরা বইয়ে শিখছি অ্যালকিন থেকে, তাই না? অ্যালকিন কোনটা? প্রোপিন থেকে কিন্তু তৈরি করা যেতে পারে। প্রোপিন থেকে পলিপ্রোপিন তৈরি করা যেতে পারে। পলিপ্রোপিন কি একটা পলিমার না? সেটা তৈরি করতে পারে। তাহলে এই যে এক যৌগটা থেকে আগে অ্যালকিন নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে সেটা কিভাবে? আমরা একটু আগে কিন্তু বিক্রিয়াটা দেখছি। এই যে দেখো CH3 CH2, তারপরে CH2 OH, সালফিউরিক অ্যাসিড যোগ করলে, সালফিউরিক অ্যাসিড যদি যোগ করি, ঠিক আছে, সেটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা কিন্তু উত্তপ্ত, এখান থেকে H2O বের হয়ে যায়। তাহলে এই উৎপাদকে কি পাওয়া যাবে? প্রোপিন পাওয়া যাবে, ঠিক আছে, অ্যালকিন। তাহলে সে প্রোপিন দেখো আমরা এইভাবে লিখতে পারি। তাহলে দেখো CH2 ডাবল বন্ড CH3, এই যে প্রোপিন। তাহলে এই প্রোপিন থেকে আমরা কি তৈরি করব? প্রোপিন থেকেই আমরা পলিমারটা তৈরি করব, পলিপ্রোপিন তৈরি হবে, ঠিক আছে। তাহলে এই যে প্রোপিন অণুর অসংখ্য অণু নিব, অসংখ্য মনোমার অণু, তাহলে CH2 ডাবল বন্ড, তারপরে CH3, ঠিক আছে, অসংখ্য মনোমার অণু। মনোমার কি? অনেক ক্ষুদ্র অণুগুলোকে বলা হয় মনোমার। এখানে এন লিখছি মানে কি? এই অণুগুলো অসংখ্য, এই অসংখ্যের মধ্যে শুধু একটা অণুকে বলবো, ক্ষুদ্র অণুকে, মনোমার অণু। তো এই অসংখ্য মনোমার অণু আমরা 140 ATM চাপ, 120°C এবং টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়াটা ঘটায়, হ্যাঁ টাইটানিয়াম, টাইটানিয়াম ক্লোরাইড, ঠিক আছে, টাইটানিয়াম ক্লোরাইড, এই টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়াটা ঘটানো হয় তাহলে কি তৈরি হবে? তাহলে তৈরি হবে ওইদিকে পলিপ্রোপিন। বুঝতে পারছো? তাহলে কি করব আমরা? দেখো তোমাদের বইয়ে কিন্তু কিভাবে লেখা আছে, এই যে এখানে বন্ডটা ইয়ে করে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া আছে, ঠিক আছে, একই কাজ এটা, ঠিক আছে। তাহলে কি করবা? এই যে দ্বিবন্ধন ভেঙে দিয়ে একক বন্ধন রাখবা, জাস্ট একে এই দিক দিয়ে একটা বন্ধন বের করে দিবা, এই দিকে দিয়ে একটা বন্ধন বের করে দিবা, ঠিক আছে। তার মানে দেখো এই যে CH2 রাখলা, এখানে একক বন্ধন, তারপরে দেখো CH, তারপরে CH3, ঠিক আছে, এই দিক দিয়ে একটা বন্ড বের হয়ে যাবে, এই দিকে একটা বন্ড, এখানে তুমি থার্ড ব্র্যাকেট
এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, ঠিক আছে। তাহলে এখানে একটা বৃহৎ আকৃতির অণু তৈরি হলো, এই অণুটাকে কি বলবো আমরা? পলিমার অণু। পলিমার অণুটার নাম কি বলতো? পলিমার পলিপ্রোপিন, পলিপ্রোপিন অণু। আসলে এই জিনিসটাকে দেখো আমি এইভাবে লিখি, দেখো CH2 ডাবল বন্ড CH, তো এই কার্বনের সাথে এই যে CH3 তো এই কার্বনের সাথে অ্যাটাচড আছে তাই না? তো সেটাকে আমরা যদি নিচের দিকে এমন করে লিখি, ঠিক আছে, এভাবে লিখলাম, সামনে এন দিলাম, এগুলো সব ঠিক থাকলো, মানে সহজ করে বোঝার জন্য। তো আমরা কি করব? এই দ্বি বন্ধন ভেঙে দিব, দিয়ে একক বন্ধন রাখবো, এই দিকে একটা বন্ড বের করে দেবো, এই দিক দিয়ে একটা বন্ড বের করে দেবো, ঠিক আছে। তাহলে এই যে CH2, এখানে বন্ড CH, এইখানে একটা বন্ড বের করে দেবো, এই দিকে একটা বন্ড বের করবো, আর এখানে CH3, ঠিক আছে। এবার বাহিরে এইটার নাম হচ্ছে কি? পলিমার অণু। আসলে এই জিনিসটাই হচ্ছে এইটা, বুঝতে পারছো? দেখো এই যে এর সাথে সংযুক্ত CH3 আছে না, এটাকে নিচের দিকে দাও, তাহলে CH3 ঝুলে থাকবে, বুঝতে পারছো? তাহলে এটার নাম কি বলতো? পলিপ্রোপিন। পলিমার, হ্যাঁ পলিমারকরণ বিক্রিয়া, হ্যাঁ পলিমারকরণ একটা বিক্রিয়া, এবং পলিপ্রোপিন পলিমার অণু একটা, বুঝতে পারছো? এটা বিভিন্ন কাজে ব্যবহার হয়, কি কি কাজে ব্যবহার হয় তোমরা পড়ে নিবা, ঠিক আছে।